শিক্ষা সহজের আজকের পর্বে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার উপর থেকে কয়েকটি 3 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করছি। 2026 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের কাছে কিন্তু এই টেক্সট পোর্শনের ওপর থেকে 3 নম্বরের প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। দেখো, আজকে যেটি প্রথম প্রশ্ন রয়েছে, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কে কেন তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন? তাহলে আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় কবি পৃথিবীর ভূপৃষ্ঠের রূপলাভ করবার যে ভৌগোলিক প্রক্রিয়া পেছনে রয়েছে প্লেট টেকটনিক তত্ত্ব, তাকে কাব্যিক সুষমায় উপস্থাপন করেছেন। সেখানে দেখা গেছে যে ভৌগোলিক কারণেই বা প্লেট টেকটনিক তত্ত্ব অনুসারে পৃথিবীর ভূপৃষ্ঠের যে এশিয়া ভূমিখণ্ড, এশিয়া মহাদেশের যে মূল ভূমিখণ্ড, সেই ভূমিখণ্ডের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়েছিল বর্তমান আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ডটি। কিন্তু ধীরে ধীরে সেটি এশিয়া ভূমিখণ্ড থেকে স্খলিত হয়ে বা বিচ্যুত হয়ে একটি স্বতন্ত্র ভূমিখণ্ডের রূপ লাভ করে বা আফ্রিকা মহাদেশের জন্ম হয়। এখানে এই তত্ত্বটিকেই কবি উপস্থাপন করেছেন এই বিশ্বের যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি স্রষ্টা, অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি শিল্পীর মতো নিজে হাতে করে যেন তার এই ভূমিখণ্ডকে রূপদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন। যেহেতু তিনি একজন স্রষ্টা, তাই যতক্ষণ তার সৃষ্টি তার মনের মতো হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত তিনি যেন সন্তোষ লাভ করতে পারছিলেন না। তাই সেই সর্বশক্তিমানই তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন নতুন করে বা মনের মতো করে রূপ প্রদানের জন্য। ব্যাস, এটাই গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো, যেটি 2 নম্বর প্রশ্ন রয়েছে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। মূলত দেয়া হয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এই অংশটা ধরেই প্রশ্ন। তা তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে এবং কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? তা তোমাকে বলতে এখানে কবিতায় আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ডকেই চিহ্নিত করা হয়েছে। এখানে কবিতায় কবি ব্যক্ত করছেন যে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকা মহাদেশের ভূমিখণ্ডকে এশিয়া মহাদেশের যে মূল ভূমিখণ্ড সেখান থেকে বিচ্যুত করে নিয়ে গিয়েছিল বা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আসলে এর পেছনে ছিল যে ভৌগোলিক ব্যাখ্যা বা প্লেট টেকটনিক তত্ত্বের ব্যাখ্যা, সেটিকেই কবি কবিতায় একটি কাব্যিক সুষমায় উপস্থাপন করেছেন, যে কারণেই রুদ্র সমুদ্রের বাহুর প্রসঙ্গের উপস্থাপনা। যেন এই রুদ্র সমুদ্রের বাহুই আফ্রিকার ভূমিখণ্ডকে এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র রূপ প্রদান করে এবং সেই আফ্রিকা ভূমিখণ্ড নিশ্ছিদ্র বনস্পতির বেড়াজালে এক নবরূপ লাভ করে। ব্যাস, এটুকুনি আমরা বলবো আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তরে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি যে লাইন ধরে রয়েছে, তোমাকে না, ও লাইনটা ধরে নেই, তারপরে রয়েছে সেখানে নিভৃত অবকাশে তুমি। তাহলে যে প্রশ্নটা দেয়া হয়েছে মূলত যে তুমি বলতে কার কথা বলা হয়েছে এবং নিভৃত অবকাশে বসে কি করার কথা কবি কবিতায় ব্যক্ত করেছেন। এখানে কিন্তু দেখো, সেখানে ধরেও, সেখানে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে এ ধরনের প্রশ্ন থাকতে পারে, বা নিভৃত অবকাশ বলতে কবি কি বুঝিয়েছেন সেটাও থাকতে পারে। সেই প্রসঙ্গটাও কিন্তু আলাদা। আর আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি এখানে, যে তুমি বলতে কার কথা বলা হয়েছে এবং সেই নিভৃত অবকাশে বা নিভৃত অবকাশে বসে এখানে কি করার কথা কবি কবিতায় ব্যক্ত করেছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু লাইনের পরবর্তী অংশে রয়েছে। আর যদি বলে সেখানেই, লাইনে সেখানে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে, তাহলে এটা আমি আলাদা করে একটু আলোচনা করে দিচ্ছি যে রুদ্র সমুদ্রের বাহু
যে আফ্রিকার ভূমিখণ্ডকে এশিয়া মহাদেশের মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বনস্পতির নিবিড় বেড়াজালে বেঁধে এক স্বতন্ত্র রূপ প্রদান করেছিল, সেই ভূমিখণ্ডকে সেখানে শব্দ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবারে নিভৃত অবকাশ কেন বলা হচ্ছে না, যে ভূমিখণ্ডটি একটি মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে বা স্বতন্ত্র রূপ লাভ করেছে, তখন কিন্তু তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা নিভৃত নির্জনতার সৃষ্টি হয় এবং তার একাকিত্বর কারণে যেন তার একটা অবকাশপূর্ণ সময় পর্ব সূচিত হয়। এভাবে আমরা নিভৃত অবকাশ কথাটা ব্যক্ত করতে পারি। তাহলে আজকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে, তাহলে আমরা একইভাবে বলবো যে আফ্রিকা ভূমিখণ্ড। এবার আফ্রিকা ভূমিখণ্ডটা না বলে তোমরা এক বাক্যে বিশেষণ দিয়েই উপস্থাপন করতে পারো যে রুদ্র সমুদ্রের বাহু যে এশিয়ার মূল ভূমিখণ্ড থেকে ভূমিখণ্ডকে ছিনিয়ে নিয়ে একটি বনস্পতির নিশ্ছিদ্র বেড়াজালে আবদ্ধ করে স্বতন্ত্র রূপ প্রদান করেছিল, সেই আফ্রিকা ভূমিখণ্ডকে এখানে বোঝানো হয়েছে। দেখো, একটা বাক্যেই কিন্তু পুরো বিশেষণ দিয়ে আফ্রিকার পরিচিতি দিয়ে উপস্থাপন করা হলো। তাহলে এখানে সেই কি করার কথা কবিতায় ব্যক্ত করা হয়েছে, নিভৃত অবকাশে। আমরা কবিতায় দেখি কবি ব্যক্ত করেছেন যে আফ্রিকা ভূমিখণ্ড যখন রুদ্র সমুদ্র বাহুর দ্বারা বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র রূপ লাভ করল, তখন সেই ভূমিখণ্ড তার নিজস্ব বা স্বতন্ত্র একটি রূপ ধীরে ধীরে গড়ে তুলতে আরম্ভ করল, ঠিক যেন একটি শিশুর মতো। সেই ভূমিখণ্ডটি যেন নবজাত একটি শিশু। ধীরে ধীরে প্রকৃতির সমস্ত রকম যে বহিঃপ্রকাশ, অর্থাৎ প্রকৃতির জল, স্থল, অন্তরিক্ষ সমস্ত কিছুকে ভীতিপূর্ণ মনে হলেও ধীরে ধীরে চিনতে শিখল। এবং যতই আফ্রিকার সেই ভূমিখণ্ড, অর্থাৎ আফ্রিকার যে মানব অস্তিত্ব, তারা সমগ্র প্রকৃতির সমস্ত রকম সংকেত বা নির্দেশ চিনতে শিখল বা বুঝতে শিখল, ততই তাদের চেতনাতীত মনে ধীরে ধীরে একটা মন্ত্র জাগতে আরম্ভ করল। যে মন্ত্র জাগ্রত হয়েছিল কিন্তু প্রকৃতির মধ্যেই যে দুরূহতা, দুর্গমতা, রহস্যময়তা রয়েছে তার মাধ্যমে। মানে প্রকৃতিটা যেমন, প্রকৃতিটাকে সেভাবে নিয়েই যেন আফ্রিকার মানব সম্পদ চিনতে শিখল, বুঝতে শিখল। তারা সেই পরিবেশ প্রকৃতি সম্পর্কে ভীত সন্ত্রস্ত হলেও, তার ভয়ঙ্কর রূপ দেখে, তার রহস্যময়তা দেখে ভীত সন্ত্রস্ত হলেও নিজেরাও নিজেদের মধ্যে একটা ক্রমশ ভয়ঙ্করতাকে জাগিয়ে তুলতে শুরু করল। স্বাভাবিকভাবেই তারা সমস্ত রকম শঙ্কাকে বা ভয়ঙ্করতাকে নিজেদের ভয়ঙ্করতা দিয়ে বিদ্রূপ করতে শুরু করল এবং একটা নিজেদের মধ্যে উগ্রতা বা ভয়ঙ্করতা জাগিয়ে তুলতে চেষ্টা করল। প্রতিনিয়ত যেন সেই প্রচেষ্টার ইন্ধনদাতা হয়ে উঠল একটা দুন্দুভি নিনাদ। অর্থাৎ প্রকৃতির যে দুরূহতা, দুর্গমতা, রহস্যময়তা রয়েছে, সেটা যেন ধীরে ধীরে আফ্রিকার মানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদ নিজেদের মধ্যেই ধারণ করল। ফলে দেখা গেল আফ্রিকা ভূমিখণ্ডের একটা স্বতন্ত্র রূপ তৈরি হলো। তাহলে এখানে কবিতায় কবি সেই ভূমিখণ্ডটির এই রূপ লাভের কথাই ব্যক্ত করেছেন নিজেদের সক্রিয়তার মধ্য দিয়ে। এরপরে দেখো আজকে যে চতুর্থ প্রশ্নটি রয়েছে, বিদ্রূপ করছিলে ভীষণকে। এই লাইনটার প্রশ্নের উত্তর কিন্তু প্রায় আলোচনাই হয়ে গেছে। তাহলে কে কেন ভীষণকে বিদ্রূপ করছিল? এখানে ঠিক একইভাবে আফ্রিকা ভূমিখণ্ডটির যে বিশেষণের মধ্য দিয়ে আমি উত্তরটা উপস্থাপন করতে বললাম ঠিক এর আগের প্রশ্নগুলোতে,
সেভাবেই আফ্রিকা ভূমিখণ্ড বিদ্রূপ করছিল বলে প্রথম প্রশ্নের উত্তর দিলে। তা কেন এখানে বিদ্রূপ করার কথা বলা হয়েছে? তাহলে জিনিসটা এর আগের প্রশ্নের উত্তরে যা বলেছি ঠিক একই, কিন্তু প্রশ্ন ধরে বিষয়টাকে তোমাকে উপস্থাপন করতে হবে। যেহেতু আফ্রিকা ভূমিখণ্ড একটি মূল ভূমিখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র রূপ লাভ করেছিল, যেহেতু সেই ভূমিখণ্ডে ছিল সেটা শৈশব অবস্থা, তাই পরিবেশ প্রকৃতির সমস্ত ভয়ঙ্করতা, রহস্যময়তা, দুর্বিষহতাকে তাকে নিজের মতো করে চিনতে বুঝতে শিখতে হচ্ছিল। ফলে সমস্ত ভয়ঙ্করতাকে হার মানাতে গিয়ে নিজের মধ্যেও একটা রহস্যময়তা ও ভয়ঙ্করতাকে ক্রমশ তাকে জাগিয়ে তুলতে হচ্ছিল। ফলে প্রকৃতির যা কিছু ভয়ঙ্কর বা রুদ্র বা দুর্বিষহ রহস্যময় ছিল, সমস্ত কিছুকে নিজের ভয়ঙ্করতা দিয়ে অনায়াসে বিদ্রূপ করতে পেরেছিল। আর এভাবেই আফ্রিকা তার স্বতন্ত্র রূপ ক্রমশ গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তাহলে এভাবেই আমরা আজকে 4টে প্রশ্নের উত্তর দেব। তাহলে দেখো, উত্তর কিন্তু যে বেশি বিস্তৃত হচ্ছে তাও নয়। 3 নম্বর প্রশ্নের উত্তর বড় একদমই হবে না, একদম টু দি পয়েন্ট। বেশি বলতে গেলে কিন্তু তোমাদের ভুলভালই বলা হবে। যেটুকুনি তোমরা বুঝতে পারবে, যেটুকুনি তোমরা রপ্ত করতে পারবে, ততটুকুনি তোমরা উত্তরে লিখবে, সেখানে কিন্তু নাম্বার খুব ভালো পাবে। আজ তাহলে এতটুকুনি তৈরি করো, এর পরের পর্বে আরও কিছু বেস প্রশ্নের উত্তর আলোচনা করব।